কম বেশি আমরা সবাই মোটামুটি স্বপ্নের জগতে ভাসতে ভালোবাসি, মানে ইমাজিনারি ওয়ার্ল্ডে, তাই তো? সে সবাই মোটামুটি কম বেশি একটু ভালো লাগে আর কি। তো সেই জন্য আজকে একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা অনেকটা ওই বাস্তবের সাথে কোনো মিল নেই, সিলোজিজম যেটা। এটা অনেকটা ওই কাল্পনিক চ্যাপ্টার বলা যেতে পারে। কেন কাল্পনিক বলছি, কারণ গত দিনের যে লেসনটা করেছিলাম ভেন ডায়াগ্রাম, সেখানে দেখছিলাম যে হ্যাঁ সব কিছু প্র্যাকটিক্যাল, মানে সব আপেল ফল, তারপরে অল ব্রাদার্স আর মেন, তাই না? সব প্র্যাকটিক্যাল কথাবার্তা, ওখানে কোনো মানে কাল্পনিক কোনো ব্যাপার ছিল না। কিন্তু এই চ্যাপ্টার করতে গিয়ে আমরা দেখবো যে কুকুর বিড়াল হয়ে যাচ্ছে, যে সব কুকুর বিড়াল বলছি আমরা, বা সব আমকে আপেল বলছি, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এই সেন্সে যদি করতে যাও যে এগুলো তো ভুল হয়ে যাচ্ছে সব, মানে কল্পনায়, এগুলো বাস্তবে সব সম্ভব নয়, তাহলে কিন্তু হবে না। এটা অন্য একটা লজিক, হ্যাঁ। এটা মানে এই চ্যাপ্টারে বাস্তবের সাথে সেরকম কোনো মিল নেই, তবে লজিকটা একটু বুঝতে হবে। এই চ্যাপ্টারে মোটামুটি কীরকম কী কোশ্চেন থাকে এবং এর কনসেপ্টটা প্রথমে জানতে হবে, তারপরে প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে বলি যে এখানে প্রশ্ন কেমন থাকে পরীক্ষায়। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমার স্টেটমেন্ট দিয়ে দেয় কিছু, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, আর কিছু কনক্লুশন দিয়ে দেয়। তো সেই স্টেটমেন্টগুলো পড়ে তোমাকে কনক্লুশনগুলো পড়তে হবে, পড়ে দেখতে হবে যে কোন কোন কনক্লুশনগুলো ফলো করছে, ঠিক আছে? তো প্রথমে আমরা জানি তাহলে স্টেটমেন্টগুলো কেমন থাকে এবং স্টেটমেন্ট কী জিনিস, স্টেটমেন্ট কেমন হয়, সেই সমস্ত জানা যাক প্রথমে। চ্যাপ্টারটা একটু বড় হতে পারে, অনেক কিছু শেখার আছে। তো প্রথম থেকে একদম বেসিক থেকে শুরু করা যাক। প্রথমে বলি স্টেটমেন্ট। স্টেটমেন্ট ব্যাপারটা কি? স্টেটমেন্ট সাধারণত দু ধরনের হতে পারে। কী কী হতে পারে? একটা হতে পারে ইউনিভার্সাল স্টেটমেন্ট, আর একটা হতে পারে পার্টিকুলার স্টেটমেন্ট। এবার এই দুটো জিনিস কী জিনিস? ইউনিভার্সাল স্টেটমেন্ট বলতে বোঝায় তোমাকে যে স্টেটমেন্টে তোমাকে পুরো 100% ইনফরমেশন দেবে। তার মানে তারা বললাম যে আমাদের স্কুলে যতগুলো ছেলে আছে বা এই ক্লাসে যতগুলো ছেলে আছে সবাই ডাক্তার, তাহলে কিন্তু এখানে 100% ক্লিয়ার ইনফরমেশন দিল। বা খুব সহজ করে যদি বলতে হয়, এটা কি বললাম তাহলে 100% ইনফরমেশন। আর একটা উদাহরণ যদি দিই আমি, ধরো বললাম যে অল পেন্স আর রেড, এখানে কিন্তু দেখো পুরো এই ইনফরমেশনটার মধ্যে কোনো মানে ভুলভাল নেই বা কোনো রকম মানে মনে হচ্ছে আবঝা ব্যাপার কিন্তু নেই। অল পেন্স আর রেড, এখানে এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সমস্ত পেনই লাল বলা হচ্ছে, কোনো রকম সমস্যা নেই। এটা হচ্ছে ইউনিভার্সাল, যেখানে 100% ইনফরমেশন। এখানে আমি বলতে পারবো না যে হ্যাঁ কিছু পেন হয়তো লাল, কিছু পেন হয়তো নেই, এমন কোনো ব্যাপার নেই। অল পেন্স আর রেড এই কথাটার মধ্যে স্পষ্ট ক্লিয়ার যে সমস্ত পেনই হচ্ছে লাল। এবার পার্টিকুলার এটা কী জিনিস? এখানে কিন্তু আমাদের 100% ইনফরমেশন দেবে না, মানে লেস দ্যান 100%। কিছু মনে হবে যেন যে ব্যাপারটা ক্লিয়ার হলো না, যেমন লেস দ্যান 100% ইনফরমেশন। যেমন ব্যাপারটা ধরো বললাম যে পেন দিয়ে যখন বললাম যে সাম পেন্স আর রেড, তাহলে এই যে স্টেটমেন্ট বা এই কথাটার মাধ্যমে আমরা কী বুঝতে পারছি? যে কিছু পেন হলো লাল, তার মানে আমরা কিন্তু কিছু পেন সম্বন্ধে জানতে পারলাম, পুরো সমস্ত পেন সম্বন্ধে জানতে পারলাম না, তাই তো? এখানে কিন্তু আর একটা জিনিস ভুল হয় সাধারণত, এই সাম পেন্স আর রেড বা কিছু পেন হয় লাল, এই কথাটার মানে কিন্তু এরকম নয় যে কিছু পেন তাহলে লাল নয়, মানে হচ্ছে লাল নয়, এরকম কিন্তু নাও হতে পারে। আমরা সাম পেন্স আর রেড, ধরো তো বললাম যে 10টা পেনের মধ্যে সাম মানে 6টা ধরো পেন, বললাম 6টা পেন হচ্ছে লাল, তার মানে এই নয় বাকি 4টে পেন লাল নয়। বাকি 4টে পেন সম্বন্ধে কিন্তু আমরা জানি না, লালও হতে পারে, নীলও হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা আমরা জানি না। সুতরাং এটা কিন্তু ইনফরমেশন 100% দিতে পারছে না। সাম পেন্স কিছুটা পেন, বা বললাম ক্লাসে কিছু ছাত্র ইঞ্জিনিয়ার, তাহলে কিছুজন সম্বন্ধে জানতে পারলাম আমরা, তাহলে 100% ইনফরমেশন পাচ্ছি না আমরা, সেই জন্য এটাকে বলা হয় পার্টিকুলার। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তা ইউনিভার্সাল মানে যেটা কিনা পুরো কমপ্লিট ইনফরমেশন দেবে, আর পার্টিকুলার স্টেটমেন্ট বলতে বোঝায় যেটাতে আমরা পার্শিয়াল বা কিছুটা ইনফরমেশন দেবে। এবার দেখো এই দুটোই কিন্তু পজিটিভ ওয়ার্ড, অল পেন্স আর রেড এবং সাম পেন্স আর রেড। তো এটা যদি পজিটিভ হয় তো এর তো নেগেটিভও আছে, মানে ইউনিভার্সাল পজিটিভ এটা, তেমনি ইউনিভার্সাল নেগেটিভও হয়। তাহলে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করলে কী দাঁড়াবে? যে অল পেন্স আর রেড, এটাকে যদি নেগেটিভলি কী লিখবো আমরা? যে নো পেন ইজ রেড। বোঝা গেল ব্যাপারটা? অল পেন্স আর রেড মানে সমস্ত পেন হয় লাল, তাহলে নেগেটিভ করলে কী হবে? কোনো পেনই লাল নয়, এটা হলো নেগেটিভের। তাহলে এটা কিন্তু ইউনিভার্সাল নেগেটিভ। দেখো কোনো পেনই মানে সমস্ত পেনের সম্বন্ধে কিন্তু তোমাকে ইনফরমেশন দিয়ে দিল, পুরো 100% ইনফরমেশন। এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, কিন্তু এটা ইউনিভার্সাল, কারণ কি তোমাকে 100% ইনফরমেশন দিতে পারছে। এইটাকে যদি, এটা তো পজিটিভ ওয়ার্ড, সাম পেন্স আর রেড ছিল, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী দাঁড়াবে? যে সাম
পেনস আর নট রেড, কিছু পেন লাল নয়, তাই তো? এখানে ছিল কিছু পেন লাল, তাহলে কিছু পেন লাল নয় হয়ে গেল, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ স্টেটমেন্ট, ঠিক আছে? তাহলে মোট কথায় 4 ধরনের স্টেটমেন্ট হতে পারে। প্রথম থেকে বলি, একটা অল দিয়ে থাকবে যেটা কিনা আমাদের ইউনিভার্সাল, একটা নো, এটা অলরেডি অপোজিট, ইউনিভার্সাল এই দুটো পড়ে, আর একটা সাম, মানে এই চার ধরনের দিয়ে স্টেটমেন্ট থাকতে পারে, 4 ধরনের বাইরে হয় না, আর একটা সাম নট, এই যে সাম নট, ঠিক আছে? তাহলে সামের অপোজিট সাম নট, যেটা কিনা পার্টিকুলার, সাম বললেই কিছুটা মানে কিছু কিছু ব্যাপার বোঝাচ্ছে না, পার্টিকুলার, আর যখন ইউনিভার্সাল বোঝাবো 100% ইনফরমেশন তখন অল অথবা নো হবে, তাহলে এই দুটো, ঠিক আছে? তো মোট এই 4 ধরনের হতে পারে স্টেটমেন্ট। তো প্রথমে জানলাম স্টেটমেন্টগুলো ব্যাপারগুলো কী কী। এবার একটা জিনিস ধরো, সবসময় কিন্তু তোমাকে স্টেটমেন্টে অল বলবে তার মানে নেই, মানে এই যে অল পেন্স আর রেড, এই কথাটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ইচ পেন্স আর রেড, বা ইচ পেন ইজ রেড বলা যায়, প্রত্যেকটা পেন, বা এভরি পেন্স আর রেড এরকম বলা যায়, বা 100% পেন্স আর রেড এরকম বলা যায়। তো ব্যাপারটা বলতে চাইছি যে অল এই ওয়ার্ডটা সবসময় কিন্তু কোশ্চেনে নাও থাকতে পারে, অলের জায়গায় কী থাকতে পারে, ধরো অল এই ভদ্রলোকের জায়গায় তোমাকে দিয়ে দিল ইচ থাকতে পারে, একই বোঝাবে কিন্তু প্রত্যেকটাই বোঝাবে। দেখো ইচ কিন্তু একটা 100% তোমাকে ইনফরমেশন দেবে, ইচ অফ দ্য বয়েজ সমস্ত ছেলেকেই বলা হচ্ছে, তেমনি এভরি তো সমস্তকে বলা হচ্ছে, এটাও একটা কিন্তু অলেরই একটা অল্টারনেটিভ ব্যবহার হতে পারে এভরি কথাটা। 3 নম্বর ধরে বললাম 100%, তাহলে বুঝতেই পারছো সবই বলছে যে 100% পেন্স আর রেড, মানে সমস্ত পেনের রেড একই ব্যাপার। তো অলের বদলে কিন্তু এই 3টে ওয়ার্ড ইউজ হতে পারে, একটু খেয়াল রাখবে। আর সামও সবসময় সাম দিয়ে দেবে তারপর মানে নেই, সামের ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড রিপ্লেস হয়, যেমন অ্যাটলিস্ট ধরো বললো, অ্যাটলিস্ট এতজন ছাত্র হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ওখানে কিন্তু পুরোটা দিচ্ছে না, অ্যাটলিস্ট বলছে, মেনি অনেকগুলো, ধরো পুরোটা বলছে না, মেনি, তাহলে সামের অল্টারনেটিভ ব্যবহার হতে পারে। 3 নম্বর ধরো বললো মোস্ট অফ দ্য বয়েজ হয়, বেশিরভাগ জন, কিন্তু সবার কিন্তু বলছে না, মোস্ট অফ। 4 নম্বর ধরো বলতে পারে জেনারেলি, এটা হতে পারে ইউজ সামের বদলে। তারপর আরও ইউজ হতে পারে, ধরো বললাম 60%, 70%, 100% না বলে ধরো বললাম 60% বা 70%, এগুলো কিন্তু এই সামের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? তো এইটুকু কী বললাম ব্যাপারটা, যে স্টেটমেন্ট ব্যাপারটা কী জিনিস, তোমাকে যে প্রথম লাইনটা দিয়ে দেয়, সেই স্টেটমেন্ট 2 ধরনের হতে পারে, একটা ইউনিভার্সাল যেখানে অল আর নো থাকে, অলটা পজিটিভ নোটা নেগেটিভ, আর একটা পার্টিকুলার যেখানে আমাদের 100% ইনফরমেশন দেয় না, সেখানে সাম ইউজ হবে পজিটিভে আর সাম নট নেগেটিভে, ব্যাস এইটুকু ব্যাপারটা বুঝলাম। এবার একটা কোশ্চেনে গেলে আমরা বুঝতে পারবো। প্রথমে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই একটা কোশ্চেন তোমার সামনে দেখতে পাচ্ছ। তো প্রথমে একটা লাইনের স্টেটমেন্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যে অল ম্যাঙ্গোস আর অ্যাপেলস। আমি প্রথমে বলেছিলাম এই চ্যাপ্টারে বাস্তবে কোনো মানে এর অস্তিত্ব নেই, এটা জাস্ট ইমাজিনারি। তো বলা হচ্ছে যে সমস্ত আমই হলো আপেল। তো এই স্টেটমেন্ট অনুযায়ী বাকি এতগুলো কনক্লুশন 6খানা দেওয়া আছে, এই 6টার মধ্যে কোন কনক্লুশনটা ফলো করবে তোমাকে বলতে হবে। এর ফলো করার অর্থ কী? প্রথমে এর একটা কনসেপ্ট বোঝা যায়, এতে শর্ট ট্রিক্স আছে, হ্যাঁ শর্ট ট্রিক্সটা আমি পরে বলছি। পরীক্ষায় কিন্তু যে কনসেপ্ট আমি বলছি এটা এত কিছু করার দরকার হবে না, কিন্তু ব্যাপারটা বুঝে নেওয়া অবশ্যই জরুরি আমাদের শর্ট ট্রিক্সে যাওয়ার আগে। শর্ট ট্রিক্স তো খুব সোজা, খুব তাড়াতাড়ি দেখে উত্তর হয়ে যাবে, চাপ নেই। তো প্রথমে ব্যাপারটা বুঝে নেই কি কনসেপ্টটা কী। তো অল ম্যাঙ্গোজ আর অ্যাপেল, সেটাকে যদি ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা আঁকানোর চেষ্টা করি, কত সেশনে আমরা অল ভেন ডায়াগ্রাম শিখেছিলাম, অল দিয়ে বা যা যদি হয় নো দিয়ে সব কিছু দিয়ে। তো এই কথাটার অর্থ কী আছে, তাহলে অল এই সব ম্যাঙ্গোজ, এই ম্যাঙ্গোগুলো কি সবগুলোই বলছে অ্যাপেল, তাহলে ভেন ডায়াগ্রাম দেখতে এমন হচ্ছে। তো এটা একটা ভেন ডায়াগ্রাম হলো, কিন্তু এর আর একটা ভেন ডায়াগ্রাম পসিবল হয়, ঠিক আছে? সেটা কীরকম, অর দিয়ে লিখছি আমরা, আর একটা হয় সেটা হলো ম্যাঙ্গো অ্যাপেল। এই যে অল ম্যাঙ্গোজ অ্যাপেল, ম্যাঙ্গো ইজ ইকুয়াল টু অ্যাপেল, এটাও বলা যায়, এটা পসিবিলিটি, ঠিক আছে? তো এবার কথা হচ্ছে আমাদের যে অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস এইটা থেকে যে কনক্লুশনগুলো দেওয়া আছে, এখানে কোন কনক্লুশনটা ঠিক আমরা বুঝবো যদি সেই কনক্লুশনটা 100% ফলো করে। মানে কি, মানে হচ্ছে যদি একটা লাইন ধরো প্রথমটা পড়লাম, এই প্রথম যে ওয়ার্ডটা আছে, প্রথম যে সেন্টেন্সটা লেখা আছে, এই সেন্টেন্সটা যদি এই ভেন ডায়াগ্রামের সঙ্গে রাইট হয় এবং এই ভেন ডায়াগ্রামের সঙ্গে যদি রাইট হয়, মানে দুটোর সাথে যদি মিলে যায়, তবে কিন্তু বলবো যে এটা ফলো করবে, মানে 100% ফলো করতে হবে। ব্যাপারটা বললে বুঝতে পারবা। দেখো প্রথম লাইনে বলছে সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস। তাহলে দেখো প্রথম আমরা ভেন ডায়াগ্রামে যাচ্ছি, সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গো বলছে, দেখছি দেখো এই টোটালটা কিন্তু অ্যাপেল আর এইটুকু ম্যাঙ্গো, তাই তো? তাহলে এইটুকু যদি ম্যাঙ্গো হয়, বাকি যে আপেলটা আছে সেটা কিন্তু ম্যাঙ্গো নাও হতে পারে। তাহলে ঠিকই বলছে যে সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস, তাহলে প্রথম ভেন ডায়াগ্রাম কিন্তু রাইট, প্রথম ভেন ডায়াগ্রাম অনুযায়ী এই সেন্টেন্সটা কিন্তু রাইট, এই কনক্লুশনটা রাইট। আমরা দ্বিতীয়টা চলে আসছি, দ্বিতীয়টা কি বলছে, একই লাইনটা বলছি আমরা, সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস, এখানে কিন্তু তাই বলছে না,
এখানে বলছে সব ম্যাঙ্গোগুলোই অ্যাপেল, সব অ্যাপেলগুলোই ম্যাঙ্গো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই ভেন ডায়াগ্রাম কিন্তু এই সেন্টেন্সটা ফলো করছে না। তাহলে যেহেতু একটা ফলো করলো আর একটা ফলো করলো না, সেহেতু এটা কিন্তু 100% ফলো করে না, সুতরাং এই কনক্লুশন ফলো করছে না। বোঝা গেল? আমি জাস্ট কনসেপ্ট বলছি, ভয় নেই, এত সব পরীক্ষা করার দরকার নেই, পরীক্ষা শর্ট ট্রিক্স আছে, চাপ নেই, ব্যাপারটা বুঝে নাও জাস্ট। পরের সেন্টেন্স, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস। দেখি, হ্যাঁ এবার একটা জিনিস দেখো, সাম অ্যাপেল মানে ধরো এই টোটালটা কিন্তু আপেল, তাহলে কিছু আপেল অবশ্যই ম্যাঙ্গো, ঠিকই আছে, সব আপেল তো ম্যাঙ্গো নয়, কিছু আপেল ম্যাঙ্গো, ঠিকই আছে। তাহলে প্রথম সেন্টেন্সে প্রথম এটা যাচ্ছে, ফলো করছে। তারপরটা বলছে সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস। এবার একটা জিনিস দেখো, যদি সব আপেলই ম্যাঙ্গো হয় তাহলে কিছু আপেল ম্যাঙ্গো অবশ্যই হবে তো। বোঝা গেল না? ধরো বলো আমার কাছে যে পেনগুলো আছে সব পেনই লাল, তাহলে সব পেন যদি লাল হয় তাহলে অবশ্যই কিছু পেন লাল তো, বলা যায় তো, এখানেও তাই। তাহলে সব অ্যাপেলে যদি ম্যাঙ্গো হয় তাহলে সাম অ্যাপেলস অবশ্যই ম্যাঙ্গো হবে, তাহলে এটা কিন্তু দুটোতেই ফলো করছে। তার মানে কি দাঁড়ালো, এই যে সেন্টেন্সটা বা এই কনক্লুশনটা দুটো ভেন ডায়াগ্রামে ফলো করে, সুতরাং এটা 100% ফলো করছে। তার মানে এই আমাদের এই কনক্লুশন ফলো হবে, রাইট। 3 নম্বর চলে আসছি, অল অ্যাপেলস আর ম্যাঙ্গোস। তাই হয় দেখি, অল অ্যাপেলস, সব অ্যাপেল কি ম্যাঙ্গো? না, এই তো এইটুকু ম্যাঙ্গো আছে, বাকি অ্যাপেল তো অনেক পড়ে আছে আরও। তাহলে প্রথম ডায়াগ্রাম ফলো করছে না। তারপরটা বলছে অল অ্যাপেলস আর ম্যাঙ্গো, হ্যাঁ এটা ফলো করছে, তাই লেখা আছে এটা। কিন্তু যেহেতু একটা ফলো করছে একটা ফলো করছে না, সুতরাং এটাও আমাদের ফলো করবে না। 4 নম্বরটা কি বলছে, সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস। সাম ম্যাঙ্গো, আচ্ছা কিছু, এবার দেখো ভালো করে বুঝবে, একই কনসেপ্ট। সব আমি যদি আপেল হতে পারে তাহলে কিছু আম অবশ্যই আপেল হবে তো সেটাই বলছে সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, বেশ মিলল। এখানেও তাই, সব আমে যদি আপেল হয় তাহলে কিছু আম অবশ্যই আপেল হবে, তাহলে এটাও মিলল। তাহলে এটা আমাদের দুটোতেই দুটোই ডায়াগ্রাম ফলো করছে, মানে এটা আমাদের ফলো করছে। 5 নম্বরে, নো অ্যাপেল ইজ ম্যাঙ্গো। বলছে কোনো আপেলই আম নয়, তাই হয় কোনো? এই তো কিছু আপেল আম দেখতে পাচ্ছি আমরা, তাহলে বাদ। এখানে তো সব আপেলই বলছে আম, তাহলে এটাও বাদ, তাহলে তো প্রথমে বাদ হয়ে গেল। তারপর নো ম্যাঙ্গো ইজ অ্যাপেল, কোনো ম্যাঙ্গোই কি অ্যাপেল নয়? তা কী করে হয়? এই তো ম্যাঙ্গো আছে এর মধ্যে, এটাও বাদ। এখানে তো ম্যাঙ্গো সমান আপেল বলছে, তাহলে দুটোতেই এটা কাটা কাটা, তাহলে এও কাটা। বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছি আমরা দুটো ফলো করছে, ঠিক আছে। তো এইগুলো আমাদের কনসেপ্ট, কীভাবে ব্যাপারটা বুঝতে হয়। আমরা তো এত কিছু করবো না, বললাম শর্ট ট্রিক্স আছে, চাপ নেই, এটা আমরা একবারে হয়ে যাবে। সে একবারে কীভাবে হবে তার জন্য দুটো রুলস আছে, ছোটো মানে দুটো রুলস মনে রাখতে হবে, মানে এটার জন্য। তার প্রথমে দেখো রুলসটা কীরকম। সিম্পল রুলস। 1 নম্বর, ভালো করে বোঝো, যদি আমাদের স্টেটমেন্ট পজিটিভ থাকে তাহলে আমাদের কনক্লুশন সর্বদা পজিটিভ হবে। মানে এই যে সেন্টেন্সটা অল ম্যাঙ্গোস আর অ্যাপেলস, এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? অবশ্যই পজিটিভ সেন্টেন্স। তাহলে আমাদের কনক্লুশন যেটা বার হবে, মানে যে কনক্লুশন নেগেটিভ থাকবে, নট বা নো, সেগুলো আমরা আগেই বাদ দিয়ে দেবো, সেগুলো পড়বই না। এই যেটা নট ছিল এ কাটা হয়েছে, এই নো ছিল কাটা হবে, অবশ্যই হবে। তা কি বললাম, পজিটিভ। তাহলে যদি পজিটিভ লিখে নিস রুলসটা, বা প্লাস চিহ্ন দিয়ে লেখো, পজিটিভ স্টেটমেন্ট থাকলে অবশ্যই তার কনক্লুশন পজিটিভই হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। একইভাবে যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ স্টেটমেন্ট যদি তোমাকে দিয়ে দেয় তাহলে আমাদের কনক্লুশন অবশ্যই নেগেটিভই হবে। এটা গেল প্রথম রুলস, ঠিক আছে। আর 2 নম্বর রুলস হচ্ছে একটা, সেটা হলো, ধরো যেটা একটু আগে বলছিলাম যে সমস্ত আমি যদি আপেল হতে পারে তাহলে কিছু আম তো অবশ্যই আপেল হয়, তাই না? তাহলে আমরা কি বললাম, যে যে কথাটা অল ছিল, অলকে আমরা কিন্তু পড়ার সময় সাম বলতে পারি, অলকে অবশ্যই আমরা সাম বলতে পারি। কিন্তু যদি একটু উল্টো ভাবি, যে বললাম যে কিছু ক্লাসে কিছু ছাত্র ইঞ্জিনিয়ার, তার মানে কি আমরা কখনোই বলতে পারবো যে সব ছাত্র ইঞ্জিনিয়ার? তা কিন্তু সম্ভব নয়। তার মানে হচ্ছে অলকে আমরা সাম বলতে পারলেও সামকে অল বলতে পারবো না, বোঝা গেল ব্যাপারটা? তো আবার বলছি, এই লাইনটা যদি পড়ি আমরা, যে অল ম্যাঙ্গোস আর অ্যাপেলস, এই কথাটা মানে কিন্তু সাম ম্যাঙ্গোস আর অ্যাপেলস বলাই যায়, যে সমস্ত আম যদি আপেল হয় অবশ্যই কিছু আম আপেল। কিন্তু আমরা কিন্তু এই কিছু আম আপেল যদি দেওয়া থাকতো, যে কিছু আম আপেল, তাহলে কিন্তু বলতে পারতাম না যে হ্যাঁ সব আমই আপেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অলকে আমরা সাম পড়তে পারছি, কিন্তু সামকে অল বলতে পারবো না। একইভাবে বলি আমরা নো, ধরা হচ্ছে নো, যে নো অ্যাপেল ইজ ম্যাঙ্গো, কোনো আপেলই আম নয়। তার আমরা বলতে পারি যে কোনো আপেল আম নয়, মানে কিছু সাম অ্যাপেলস আর নট ম্যাঙ্গোস, কিছু আপেল আম নয়, তাই তো? মানে এটাও একই হয়ে গেল, এটাকে তাহলে সাম নট বলবো নো থাকলে,
কিন্তু এরও রিভার্স একই ব্যাপার, যে সাম নটকে আমরা আবার নো বলতে পারবো না। ব্যাপারটা বোঝা গেল? এইবার ঘটনা হচ্ছে, তাহলে এই ফর্মুলা দিয়ে, দুটো ফর্মুলা দিয়ে আমরা কীভাবে সলভ করবো দেখে নাও, ভালো করে দেখো এবার। তাহলে প্রথমে আমরা আসছি, ও হ্যাঁ, সলভ করার আগে আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। ধরো এখানে আমরা কী কী জিনিস বুঝলাম, এখানে দিচ্ছি পাশে। ধরো 1 নম্বর কেস লিখলাম আমরা, ধরো বললাম অল এক্স আর ওয়াই, এটা একটা সেন্টেন্স বললাম। 2 নম্বরে নো এক্স ইজ ওয়াই। 3 নম্বর ধরে বললাম সাম এক্স আর ওয়াই। 4 নম্বরে সাম এক্স আর নট ওয়াই। এই 4টে ঘটনা। দেখো প্রথমটা পজিটিভ সেন্টেন্স, 3 নম্বরটা পজিটিভ সেন্টেন্স, 2 নম্বরটা নেগেটিভ সেন্টেন্স, 4 নম্বরটা নেগেটিভ সেন্টেন্স। তো একটা জিনিস দেখো যে অল এক্স আর ওয়াই, এইখানে একটা জিনিস দেখো যে অবজেক্ট আছে, অবজেক্ট তো ওয়াই, যে পজিটিভ সেন্টেন্সটা বলছি আমি, এটা পজিটিভ এটা পজিটিভ, দুটো দেখো ওয়াই আছে অবজেক্ট, দুটোর ক্ষেত্রে সবগুলোতে আছে, দুটোতে আলোচনা করছি প্রথমে। তো অবজেক্ট যেখানে ওয়াই আছে না, যদি পজিটিভ সেন্টেন্স হয়, ভালো করে শোনার কথাটা, যদি পজিটিভ সেন্টেন্স হয় অবজেক্টের আগে সবসময় একটা ওয়ার্ড হিডেন থাকে, সেই ওয়ার্ডটা হচ্ছে সাম, SOM, সাম, কিছু। ঠিক আছে, এটাও তাহলে এক্ষেত্রে তাহলে কী থাকবে, সাম। যদি কি বললাম পজিটিভ ওয়ার্ড যদি হয়, তাহলে অবজেক্টের শেষে ওয়ার্ড থাকবে একটা সাম। যেমন এই যে বললাম যে অল এক্স আর ওয়াই, এটাকে যখন রিভার্স বলবো তাহলে সাম ওয়াই আর এক্স, এরকম পড়বো। ঠিক আছে, তো এই সেন্টেন্সে যদি চলে আসছে আমরা, এখানে দেখো যে অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস, এটা একটা পজিটিভ সেন্টেন্স। এই পজিটিভ সেন্টেন্সে আমাদের অ্যাপেল হচ্ছে অবজেক্ট, তাহলে এর আগে একটা ওয়ার্ড হিডেন, সেটা হচ্ছে সাম। মানে কথা আমি যেটা বলতে চাই সেটা হলো, ম্যাঙ্গো থেকে যখন অ্যাপেল পড়বো তখন কী পড়বো, যে অল ম্যাঙ্গোজ আর অ্যাপেলস। এবং আর একটা ভাবে পড়া যায়, কীভাবে পড়া যায় আমরা বললাম একটু আগে, যে অলকে আমরা সাম পড়তে পারি, তাহলে এই সেন্টেন্সটাই পড়তে পারবো আবার, সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেলস হলো। এবার যখন অ্যাপেল থেকে ম্যাঙ্গো পড়বো তখন আমরা কী পড়বো, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোজ। বোঝা গেল? সেন্টেন্স পজিটিভ হলে অবজেক্টের আগে একটা ওয়ার্ড হিডেন থাকে, সেটা হলো সাম। তাহলে যখন আমরা অবজেক্ট থেকে পড়বো সেন্টেন্সটা, তখন পড়বো সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোজ। ঠিক আছে, যখন এদিক থেকে পড়বো অল ম্যাঙ্গোজ আর অ্যাপেল একবার পড়লাম, আবার সাম ম্যাঙ্গোজ আর অ্যাপেল পড়লাম। কিন্তু এই যে সাম আছে, সামকে কিন্তু অল বলতে পারবো না, একটু আগেই বললাম যে সামকে আমরা অল বলতে পারবো না, কিন্তু অলকে সাম বলতে পারবো। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা কনক্লুশনে। প্রথম কথা, প্রথম সেন্টেন্সে নট আছে, এই সেন্টেন্সটা পড়বোই না। কেন পড়বো না? পজিটিভ আমাদের স্টেটমেন্ট, উত্তর আমাদের কনক্লুশন নেগেটিভ হবে না কোনো দিনই, পজিটিভই বেরোবে। সুতরাং প্রথম সেন্টেন্সটা না পড়েই বাদ দিয়ে দেবো, প্রথমে বাদ। 2 নম্বরটা পড়ছি, অ্যাপেল থেকে আমাদের পড়তে হবে ম্যাঙ্গোর দিকে। চলো অ্যাপেল থেকে ম্যাঙ্গো দিকে পড়বো, অ্যাপেল থেকে ম্যাঙ্গো দিকে পড়বো। অ্যাপেল থেকে ম্যাঙ্গো আমরা কীভাবে পড়বো, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস। দেখি এটা কী পড়ছে, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস, ঠিকই পড়ছে, তাহলে এটা আমাদের রাইট। বোঝা গেল? তারপরে এরা বলছে অ্যাপেল থেকে পড়ছে ম্যাঙ্গোর দিকে, এরা কি বলছে অল অ্যাপেলস আর ম্যাঙ্গোস। আমরা কি পড়বো, না সামকে অল বলতে পারবো না, তার মানে আমরা অল অ্যাপেলস আর ম্যাঙ্গোস কথাটা বলতে পারবো না, সুতরাং এটা আমাদের বাদ হলো। তারপরে এরা ম্যাঙ্গো থেকে আবার অ্যাপেল পড়ছে, ম্যাঙ্গো থেকে অ্যাপেল কীভাবে পড়ছে এরা, যে সাম ম্যাঙ্গোস আর অ্যাপেলস। দেখি আমরা ম্যাঙ্গো থেকে অ্যাপেল পড়ি, হ্যাঁ অলকে আমরা সাম বলতে পারি, তাহলে সাম ম্যাঙ্গোস আর অ্যাপেলস বলতেই পারি, তাহলে এটা ফলো করছে, রাইট। তারপরে সেন্টেন্সে নো আছে, পড়বই না, নো আছে, পড়বই না, বাদ আগেই। আশা করি বোঝাতে পারলাম। আরেকবার প্রথম থেকে বলে দিই ব্যাপারটা, আমরা ভেন ডায়াগ্রাম আঁকিয়ে সলভ করব না পরীক্ষার সময়। পরীক্ষার সময় প্রথমে সেন্টেন্সটা দেখব, স্টেটমেন্ট যেটা থাকবে সেটা দেখব পজিটিভ কি নেগেটিভ। যদি পজিটিভ হয়, পজিটিভ হলে তার যে অবজেক্ট থাকে তার আগে একটা ওয়ার্ড বসে, সেটা সামটা লিখে নিলাম। লেখার পর যে কনক্লুশন নেগেটিভ থাকবে সব কটাকে বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর আমরা পড়বো, এক একটা পড়বো। অলকে আমরা সাম পড়তে পারি, একইভাবে সামকে অল পড়তে পারি না, এটা গেল একটা ঘটনা। আর এই যে পিছন দিক দিয়ে পড়লে সাম দিয়ে পড়বে, এই যে বললাম, এইভাবে পড়লে সব কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কটা কনক্লুশন পেলাম আমরা, 2টো। তাহলে দেখলাম যে এই অল এক্স আর ওয়াই, অল দিয়ে করলে প্রথমে একটা সেন্টেন্স করলাম আমরা অল দিয়ে, অল পড়বো, নো পড়বো, সাম পড়বো, সব কটাই পড়বো। তো অল দিয়ে পড়লে দেখলাম যে আমরা এখানে কটা কনক্লুশন পাচ্ছি, 2টো কনক্লুশন পাচ্ছি। কী পাচ্ছি, এই অলকে সাম পড়তে পারি, তাহলে সাম এক্স আর ওয়াই, আবার সাম ওয়াই আর এক্স, দুটো পড়তে পারছি।
এখানেও তাই করলাম। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এখান থেকেও ব্যাপারটা বোঝা গেল যে সাম এক্স আর ওয়াই এবং সাম ওয়াই আর এক্স দুটো পড়তে বললাম। এবার চলে আসছে 3 নম্বর, যেটা সেটা চলে আসে। প্রথমে পজিটিভগুলো সব হয়ে যাক। বেশ, আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের সামনে দেখো। এটাও 3 নম্বরের যে পজিটিভ কেসটা ছিল, মানে পজিটিভ সেন্টেন্স দিয়ে করবো। দেখো, সাম ডগস আর ক্যাটস, অবশ্যই এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ লিখলাম। এবার পজিটিভ যেহেতু, সেহেতু কি বললাম যে যেটা অবজেক্ট থাকবে তার আগে একটা ওয়ার্ড হিডেন থাকে, সেটা কি সাম থাকে, সাম লিখে ফেললাম। এটুকু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যেহেতু আমাদের পজিটিভ স্টেটমেন্ট, সুতরাং নেগেটিভ উত্তর তো একটা হবে না। দেখি নেগেটিভ দিকে কে আছে, এই ভদ্রলোক নো আছে, এখানে নট আছে, তার মানে এই দুটো উত্তর আগেই বাদ হয়ে গেল। এই 3টের মধ্যে উত্তর হবে। দেখো প্রথমটা কি বলছে, সাম ক্যাটস আর ডগস, মানে ক্যাট থেকে ডগের দিকে পড়ছে। আমরাও ক্যাট থেকে ডগের দিকে পড়ে দেখি এই লাইনটা আসছে কিনা। হ্যাঁ, সাম ক্যাটস আর ডগস মিলছে। এরাও যা বলেছে আমরা তাই বলছি, তাহলে প্রথম কনক্লুশন ফলো করছে। দ্বিতীয়টা, ক্যাট থেকে পড়ছে ওরা ডগের দিকে, ক্যাট থেকে ডগের দিকে কী পড়ছে ওরা, অল ক্যাটস আর ডগস। আমরা সামকে অল বলতে পারি না, অল ক্যাটস আর ডগ বলতে পারবো না, সুতরাং 2 নম্বর ফলো করছে না। 3 নম্বরটা, ওরা ডগ থেকে পড়ছে ক্যাটের দিকে, অল ডগস আর ক্যাটস, তাই তো। আমরা দেখি ডগ থেকে, না সামকে আমরা অল বলতে পারি না, তার মানে অল ডগস আর ক্যাট আমরা বলতে পারবো না, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের কটা কনক্লুশন ফলো করলো, মাত্র একটা। ঠিক আছে, তাহলে কি বললাম, জাস্ট বললাম যে পজিটিভ সেন্টেন্স থাকলে অবজেক্ট আগে সাম বসে সেইভাবে বসিয়ে আমরা দেখলাম যে পজিটিভ থাকলে পজিটিভ আনসার করা হয়, তাহলে নেগেটিভগুলো আগে বাদ দিলাম, বাকিগুলো করে দেখলাম যে একটা কনক্লুশন মাত্র ফলো করছে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম ব্যাপারটা, যে হচ্ছে 3 নম্বর কেসে আমরা সাম দিয়ে যখন করব এবং পজিটিভ সেন্টেন্স, তখন একটাই মাত্র কনক্লুশন হবে, সেটা কি, সাম ওয়াই আর এক্স, একটাই হবে। আমরা সামকে তো অল বলতে পারছি না, এখানে কিন্তু দুটো হয়েছিল। কি হয়েছিল, একটা সাম ওয়াই আর এক্স, আর একটা হয়েছিল অলকে যেহেতু সাম পড়তে পারি, সাম এক্স আর ওয়াই। এখানে দুটো হয়েছিল, এখানে হলো কথা একটা, একটি হলো। এবার চলে যাবো আমরা 3 নম্বরে নদী।